মধ্যপ্রাচ্যের যুদ্ধে একচুল জায়গা কেউ কাউকে ছাড়তে রাজি নয়। ইরানে এবার সেনা নামাতে চলেছে ট্রাম্পের প্রশাসন, শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। অন্যদিকে ইরান আবার জানিয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী মার্কিন সেনার অপেক্ষায় রয়েছে, যাতে সময় এলে তাদেরকে একেবারে পুড়িয়ে ছাই করে দিতে পারে। জয় ছাড়া এই যুদ্ধ শেষ হবে না। তাহলে কি এবার ঝাঁঝ বাড়িয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামছে আমেরিকা এবং ইরান? সংঘাত কি এবার আরও ভয়াবহ আকার ধারণ করতে চলেছে? এই যুদ্ধে কি এবার এন্ট্রি নেবে কিমের উত্তর কোরিয়াও? যুদ্ধের বিস্তার কি আরও ব্যাপ্তি পেতে চলেছে? আর এই যুদ্ধের আবহে জ্বালানির সংকট মোকাবেলা ভারতের কাছে কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের 1 মাস পেরিয়ে গেছে। যুদ্ধ থামা তো দূরস্থ, উল্টে ক্রমেই ঝাঁঝ বাড়ছে হামলার। আপনাদের জানিয়ে রাখি যে সোমবার ভোরেই ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের উত্তর এবং কেন্দ্রীয় অঞ্চলে অন্তত 40টি সামরিক এবং গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে। এর মধ্যে মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং ব্যালিস্টিক মিসাইল ইঞ্জিন তৈরির ল্যাবরেটরি রয়েছে বলেই খবর। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েল বাহিনী তাদের সিকিউরিটি বাফার জোন আরও প্রসারিত করেছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে একজন লেবানিজ সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি ইরান ঘোষণা করেছে যে তারা এখন থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের ব্যক্তিগত বাসস্থানকে লক্ষ্যবস্তু করবে। এছাড়াও ইতিমধ্যেই কুয়েতের জল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় এক ভারতীয় নাগরিক সহ 2 জনের মৃত্যু হয়েছে। তাহলে কি এবার যুদ্ধে জলকে হাতিয়ার করতে চাইছে ইরান? কারণ দেখুন, পানীয় জলের উৎসে আঘাত হানলে সরাসরি সাধারণ মানুষের জীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়বে। মানবিক সংকট দেখা দিতে পারে। বিশ্লেষকদের একাংশের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে জল একটি কৌশলগত অস্ত্রে পরিণত হতে পারে। তাছাড়া এমনিতেও ভেবে দেখুন যে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন জল পরিশোধনাগারগুলি ওই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশের পানীয় জলের প্রধান উৎস। এই দেশগুলোর প্রায় 70 থেকে 90% জল সরবরাহ এই কেন্দ্রগুলোর ওপরেই কিন্তু নির্ভরশীল। ফলে এই পরিকাঠামোর ওপর আঘাত মানে বুঝতেই পারছেন ঠিক কি ভয়ানক পরিস্থিতি হতে পারে। তার মধ্যে আবার শোনা যাচ্ছে এবার সম্মুখ সমরে নামতে চলেছে আমেরিকা ও ইরান। জানা যাচ্ছে ইরানের সবচেয়ে বড় তেলের ভান্ডার খার্গ আইল্যান্ডকে নিশানা করতে চাইছে আমেরিকা। যুদ্ধের শুরুর দিকেই এই আশঙ্কার কথা আপনাদেরকে জানিয়েছিলাম এই এডিটার্স ডায়েরির এপিসোডে। দেখুন, যা জানা যাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 অতিরিক্ত সেনা মোতায়েনের প্রক্রিয়া চলছে। 2003 সালের ইরাক আক্রমণের পর এই অঞ্চলের এটাই মার্কিন সামরিক শক্তির বৃহত্তর সমাবেশ। এর মধ্যে আবার নতুন করে 3,500 সেনা পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে মার্কিন নৌবাহিনীর উভচর জাহাজ ইউএসএস ট্রিপোলি প্রায় 3,500 মেরিন সেনা এবং নাবিক নিয়ে সম্প্রতি পৌঁছচ্ছে ওই মধ্যপ্রাচ্যে। এই রণতরীতে প্রায় 3,500 জন দক্ষ মেরিন এবং নৌসেনা রয়েছে। এর মধ্যে 1,200 জন সরাসরি ওই স্থল যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্কিন নৌবাহিনীর এই উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপোলি প্রায় একটি ছোট্ট বিমানবাহী রণতরীর সমান। এটি F-35B স্টিলথ ফাইটার জেট, MV-22 অ্যাসপ্রে এবং প্রচুর পরিমাণে সামরিক হেলিকপ্টার বহন করতে সক্ষম। তাছাড়া আগেই আপনাদেরকে বলেছি যে এই অঞ্চলেই 82 এয়ারবোন ডিভিশনের প্যারাট্রুপার মোতায়েন করেছে আমেরিকা। অর্থাৎ প্রস্তুতি একদম জোর কদমে চলছে। ইতিমধ্যেই পেন্টাগন আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের কাছে $200 বিলিয়ন একটি অতিরিক্ত বাজেট চেয়েছে। অর্থাৎ যুদ্ধ দীর্ঘমেয়াদে চলার একটা শঙ্কা কিন্তু ফের দেখা দিচ্ছে। এই আবহে রবিবারই আবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের তৈল ভাণ্ডারটা নিয়ে নেওয়াই নাকি তার প্রিয় কাজ।
কিন্তু আমেরিকায় বসে কিছু বোকা লোকজন আবার প্রশ্ন তুলছেন, কেন আমি এটা করছি? ওরা বোকা লোক দাবি করছেন ট্রাম্প। হয়তো আমরা খার্গ আইল্যান্ডটা নিয়ে নেব, হয়তো নেব না, আমাদের অনেক কিছুই করার আছে। তার মানে আমাদের খার্গে গিয়ে কিছু সময়ের জন্য থাকতেও হবে বলে জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, আপনাদের আগেও জানিয়েছি যে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানের খার্গ দ্বীপটিতে হামলা চালালেও তাদের তৈল ভাণ্ডারে নিশানা করেনি। কিন্তু এবার কি সেই সম্ভাবনায় উকি দিচ্ছে? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন তার সবচেয়ে পছন্দের বিষয় হলো ইরানের ওই তেল দখল করা। এর আগে তিনি ভেনেজুয়েলা এবং কিউবার তেল নিয়েও একই ধরনের মন্তব্য করেছিলেন। আর আপনাদের আগেও বলেছি, আপনাদের মনেও আছে নিশ্চয়ই, ইরানের অর্থনীতির এই লাইফলাইন হলো এই খার্গ দ্বীপ। সে দেশের মোট অপরিশোধিত তেলের প্রায় 90 থেকে 94% এই দ্বীপের মাধ্যমেই বিশ্ববাজারে যায়। সাধারণ পরিস্থিতিতে প্রতিদিনে প্রায় 1.3 থেকে 1.6 মিলিয়ন ব্যারেল তেল এখান থেকে রপ্তানি করা হয়। পরিকাঠামোর দিক থেকেও এই দ্বীপ অত্যন্ত শক্তিশালী, যেখানে প্রতিদিন সর্বোচ্চ 7 মিলিয়ন ব্যারেল তেল লোড করার ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র যদি দ্বীপটি দখল করে তাহলে ইরানের তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি আবার দেশটির প্রধান আয়ের উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এই দ্বীপটিকে মার্কিন ঘাঁটি বানিয়ে ফেলতে পারে ওই আমেরিকা। একই সঙ্গে সারা বিশ্বের তেলের বাজারে আরও বড় প্রভাব পড়বে বলেই আশঙ্কা সামরিক বিশেষজ্ঞদের। আর ইঙ্গিতও কিন্তু তেমনটাই পাওয়া যাচ্ছে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ট্রাম্পের নির্দেশ পেলেই লাগাতার বোমাবর্ষণ শুরু হবে তেহরান সহ গোটা ইরান জুড়ে। একই সময় গেরিলা অভিযান শুরু করবে স্থলসেনা। পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হরমুজ সংলগ্ন লারাক দ্বীপে হামলা চালাতে পারে আমেরিকা। পাশাপাশি আরব আমির শাহির কাছে আবু মুসা দ্বীপপুঞ্জেও দখল নেবার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। অর্থাৎ জল, স্থল, আকাশ 3 দিক থেকে হামলা চালিয়ে খার্গ দখল করতে চাইছে এই মুহূর্তে পেন্টাগন। তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে ইরানকে দেওয়া 15 দফা প্রস্তাবের বেশিরভাগই তারা নাকি মেনে নিয়েছে। তাছাড়া ট্রাম্প মনে করছেন ইরানের প্রতিরক্ষা বলে আর কিছু অবশিষ্ট নেই, তাই মার্কিন সেনা খার্গ দ্বীপ দখল করতেই পারে। যদিও সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই অভিযান এতটাও সহজ হবে না ওই আমেরিকার পক্ষে। দেখুন, এমনিতেই এইসব শুনে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাব পাল্টা জবাবে আমেরিকার উদ্দেশ্যে বলেছেন ইরানের সেনাবাহিনী মার্কিন সেনার অপেক্ষায় রয়েছে, যাতে সময় এলে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিতে পারে এবং এই অঞ্চলে ওদের মিত্রদের করা শাস্তিও দিতে পারে। একই সঙ্গে আমেরিকার 15 দফা প্রস্তাবকেও অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, খার্গ সামলাতে কোন পথ অবলম্বন করবে ইরান? আমেরিকার খার্গ দখলের স্বপ্ন কি আদৌ সফল হবে, নাকি নেপথ্যে চীন, রাশিয়ার মদতে এবার সম্মুখ সমরে নামবে কিমের উত্তর কোরিয়া? দেখুন, মুখে মুখে ট্রাম্প যত সহজে ইরানের খার্গ দখলের কথা বলছেন, বাস্তবটা বোধহয় অতটা সহজ নয়। কারণ ট্রাম্পের কাছে এটি একটি ছোট্ট তেলের দ্বীপ হলেও ইরানের কাছে এই দ্বীপ তাদের প্রাণ ভোমরা। তাই সহজেই ইরান কিন্তু এই খার্গ ছেড়ে দেবে এমনটা কিন্তু নয়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন খার্গ দ্বীপ দখল করা যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ দেখুন, এমনিতেই ইরান এই দ্বীপের চারপাশের সমুদ্রে কয়েক হাজার আধুনিক মাইন পেতে রেখেছে, যা মার্কিন রণতরীগুলি চলাচলে বড় বাধা। এছাড়াও তেহরান এই দ্বীপের ভেতরে গোপন টানেলে শত শত কামিকাজে ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে। তাছাড়া খার্গ দ্বীপটি ইরানের মূল ভূখণ্ড থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে। ফলে মার্কিন সেনারা দ্বীপ দখল করলেও মূল ভূখণ্ড থেকে ইরান অনবরত কামান এবং মিসাইল হামলা চালিয়েই যাবে কিন্তু ওই মার্কিন সেনাদের ওপর। ফলে তাদের সেখানে টিকে থাকাটা এক কথায় অসম্ভব হয়ে উঠতে পারে। এছাড়াও ইরানের রেভলিউশনারি গার্ডসের শত শত ছোট স্পিড বোট ঝাঁক বেঁধে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও পারস্য উপসাগরে এমন প্রতিরক্ষা তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষ সহজে প্রবেশ বা অপারেশন চালাতে না পারে।
পাশাপাশি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ, ডিকয় টার্গেট এবং দ্রুত মেরামত ব্যবস্থার মাধ্যমে আঘাতের পর দ্রুত পুনরুদ্ধারের প্রস্তুতিও রাখা হয়েছে বলে খবর। পাশাপাশি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের মিলিশিয়ারা বিভিন্ন ফ্রন্ট খুলে আমেরিকার উপর চাপ বাড়াতে পারে। ফলে মার্কিন প্রেসিডেন্টের খার্গ দখলের ঘোষণাকে বিরাট একটি জুয়া হিসেবেই দেখছেন কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকা যদি প্রাথমিক হামলায় ইরানের রাডার এবং ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে পারে, তবে ইউএসএস ট্রিপলি থেকে আসা মেরিন সেনারা দ্রুত দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। কিন্তু মূল ভূখণ্ড থেকে ইরান যে হারে ড্রোন এবং মিসাইল বর্ষণ করবে, তাতে মার্কিন সেনাদের জন্য এটি দ্বিতীয় ইরাক বা ভিয়েতনাম হয়ে উঠতে পারে। তাছাড়া আমেরিকা যদি খার্গ দখল করতে যায়, তবে ইরান হুমকি দিয়েছে যে তারা সৌদি আরব এবং আরব আমিরশাহীর তেল ক্ষেত্রগুলোতেও হামলা চালিয়ে পুরো বিশ্বের তেল সরবরাহ একেবারে বন্ধ করে দেবে। তাই পেন্টাগনের একটি অংশ মনে করছে খার্গ দখল করার চেয়ে এটিকে অবরোধ করে রাখাটা আমেরিকার জন্য বেশি লাভজনক। কারণ এতে মার্কিন সেনাদের প্রাণহানি কম হবে এবং ইরানের আয়ের পথও বন্ধ হবে। তাই সামরিক বিশেষজ্ঞদের মতে খার্গ দ্বীপ দখলের কোনো অভিযান সম্ভবত হিতে বিপরীত হতে পারে। এতে সামান্য কৌশলগত লাভের বিপরীতে বিশাল মূল্য চুকাতে হতে পারে, যা অন্য উপায়ে আরও কার্যকরভাবে অর্জন করা সম্ভব ছিল। প্রকৃতপক্ষে ট্রাম্পের খার্গ দ্বীপ দখল এবং সেখান থেকে বিজয় আনার চেয়ে যুদ্ধকে আরও বিস্তৃত এবং দীর্ঘায়িত করার সম্ভাবনায় বেশি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। আর বহু বিশেষজ্ঞ এখানে মনে করছেন যে যেহেতু চীন এবং রাশিয়ার হাত ইরানের নেপথ্যে রয়েছে, ফলে যুদ্ধের বিস্তার লাভ অসম্ভব নয়। কারণ এমনিতেই আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামতে মুখিয়ে রয়েছে উত্তর কোরিয়া। আপনাদের আগেই জানিয়েছিলাম যে জাপান সাগরের পূর্বাংশে পরপর 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছিল কিমের প্রশাসন। এবার ফের একবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী আরও শক্তিশালী যন্ত্রের পরীক্ষা তারা চালিয়েছে বলেই খবর। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA সূত্রে খবর, নতুন এই যন্ত্রটি নিক্ষেপ ক্ষমতা 1971 কিলোটন থেকে বাড়িয়ে 2500 কিলোটন করা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়া এখন অনেক ভারী পারমাণবিক ওয়ারহেড বা একাধিক স্বাধীন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। এই ক্ষমতা দিয়ে উত্তর কোরিয়া অনায়াসেই আমেরিকার মূল ভূখণ্ডে যে কোনো প্রান্তে আঘাত হানার সক্ষমতা অর্জন করল। গত সেপ্টেম্বরের তুলনায় এই 27% বৃদ্ধি কিম জং উন প্রশাসনের দ্রুত প্রযুক্তির উন্নতির প্রমাণ দিচ্ছে বলেই মনে করছেন অনেকেই। তাছাড়া এতদিন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনগুলো মূলত ভারী ধাতব পদার্থ দিয়ে তৈরি হতো, কিন্তু কার্বন ফাইবার ব্যবহারের ফলে হালকা এবং শক্তিশালী হওয়ার কারণে এই ইঞ্জিন বিশিষ্ট মিসাইলগুলো দ্রুত উৎক্ষেপণ করা যায়। ফলে শত্রুপক্ষের রাডার বা স্যাটেলাইটের পক্ষে একে শনাক্ত করে ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন উত্তর কোরিয়া এই অত্যাধুনিক ইঞ্জিন প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করতে পারে। যদি ইরান এই 2500 কিলোটন থ্রাস্টের ইঞ্জিন পেয়ে যায়, তবে পারস্য উপসাগর থেকে সরাসরি ওয়াশিংটন বা লন্ডন পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র কিন্তু পৌঁছে যাবে। ট্রাম্প প্রশাসন যখন ইরানের সেনা নামানোর প্রস্তুতি নিচ্ছে, তখন উত্তর কোরিয়ার এই আস্ফালন ওয়াশিংটনকে দুদিকেই নজর দিতে বাধ্য করছে। এটি কার্যত আমেরিকার সামরিক সম্পদকে দুভাগে ভাগ করে দেওয়ার একটা কৌশল হতে পারে বলেও মনে করছেন অনেকে। আবার অনেকের মতে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া যেভাবে রাশিয়াকে গোলাবারুদ দিয়ে সাহায্য করেছে, তার বিনিময়ে রাশিয়া হয়তো উত্তর কোরিয়াকে এই উন্নত ইঞ্জিন তৈরির ডিজাইন বা ম্যাটেরিয়াল সায়েন্স দিয়ে সাহায্য করেছে। তাছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে আবার খবর পাওয়া যাচ্ছে, গত কয়েক সপ্তাহে রাশিয়া থেকে 48টি SU-35 ফ্ল্যাঙ্কার বিমানের প্রথম ব্যাচ ইরানে এসে পৌঁছেছে। এই বিমানগুলো দূরপাল্লার রাডার এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম দ্বারা সজ্জিত, যা ইসরায়েলি এবং মার্কিন ড্রোন বা বিমান শনাক্ত করতে সক্ষম। রিপোর্ট অনুযায়ী রাশিয়ার থেকে S-400 ট্রায়াম্প
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু ইউনিট ইতিমধ্যেই তেহরান এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের আশেপাশে মোতায়েন করা হয়েছে। এটি মার্কিন বিমান বাহিনীর জন্য আকাশপথকে অত্যন্ত বিপজ্জনক করে তুলতে পারে। রাশিয়ার খৈয়াম স্যাটেলাইট এবং গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে ইরান মার্কিন রণতরীগুলোর সঠিক অবস্থান জানতে পারছে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে যে নির্ভুল ড্রোন হামলাটি হয়েছে তার পেছনেও রাশিয়ার দেওয়া কোঅর্ডিনেটস কাজ করেছে বলেই মনে করা হচ্ছে। আর আপনাদেরকে আগেই জানিয়েছি যে ইরান এখন চীনের বাইডু 3 স্যাটেলাইট নেভিগেশন মিসাইল ফুয়েল এবং চিপস ও চীনের তৈরি YLC-8B এর মতন আধুনিক রাডার ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে আমেরিকার আগ্রাসন ঠেকাতে উত্তর কোরিয়া মূলত ইরানের অস্ত্র কারখানা হিসেবে কাজ করছে, যেখানে রাশিয়ার নকশা এবং চীনের যন্ত্রাংশ ব্যবহার করে অত্যাধুনিক ICBM বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। সব মিলিয়ে পরিস্থিতি যে শুধু আঞ্চলিক সংঘাতে আটকে থাকবে এমনটা ভাবার সুযোগ কিন্তু ক্রমেই কমে আসছে। কারণ এই যুদ্ধ যদি খার্গ, হরমুজ বা পারস্য উপসাগরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিস্তৃত হয় তাহলে এর সরাসরি প্রভাব পড়বে সমগ্র বিশ্বের জ্বালানি সরবরাহে। আর সেখানেই সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে ভারতের মতন আমদানি নির্ভর অর্থনীতি। কারণ ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় 85% আমদানি করতে হয়, যার বড় অংশ আসে ওই মধ্যপ্রাচ্য থেকেই। যুদ্ধের আবহে জ্বালানি ক্ষেত্রগুলোতে সামান্য অস্থিরতাও তেলের দামকে অগ্নিমূল্যে পৌঁছে দিতে পারে, বাড়তে পারে মুদ্রাস্ফীতি, চাপ ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। শুধু জ্বালানি নয়, প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা, রেমিটেন্স এবং বাণিজ্যিক রুট সব কিছুই কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই যুদ্ধ আর শুধু আমেরিকা বনাম ইরান নয়, এটি ধীরে ধীরে একটি গ্লোবাল স্ট্রেস টেস্টে পরিণত হচ্ছে, যেখানে প্রতিটি দেশকে নিজের অবস্থান নতুন করে ভাবতে হচ্ছে। এখন দেখার কূটনীতি শেষমেশ বন্দুককে থামাতে পারে নাকি যুদ্ধের ঝাঁজ আরও বাড়ে। কারণ এই সংঘাতের প্রতিটি মোড়ে লুকিয়ে রয়েছে নতুন সমীকরণ, নতুন আশঙ্কা এবং হয়তো অপ্রত্যাশিত এক বিস্ফোরণ, যা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, গোটা বিশ্ব অর্থনীতি এবং কূটনীতির ভারসাম্যকে মুহূর্তে বদলে দিতে পারে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই কিন্তু নজর সবার। একই সঙ্গে জ্বালানির সংকট মোকাবেলায় ভারতের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে নজর থাকছে কিন্তু সেদিকেও। আজ এ পর্যন্তই। নমস্কার।